নমস্কার সবাইকে, নলেজ জার্মিনেশনের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এএনএম জিএনএম এর 2026-এ যে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নপত্র অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস ইন দ্য সেন্স আমরা এখানে প্রশ্নপত্রের বিচার করব যে কেমন প্রশ্ন হয়েছে, এবং তার সাথে যেটা করব সেটা হচ্ছে যে প্রশ্ন উত্তর এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। আমরা আপাতত লাইফ সায়েন্স করব এবং দেখব যে এই ভিডিওতে ম্যাক্সিমাম কতগুলি কভার করা যায়। ঠিক আছে, তো আমরা যেটা জানি যে লাইফ সায়েন্স শুরুতেই থাকে এবং টোটাল 1 থেকে 40টা প্রশ্ন, তার মধ্যে 1 থেকে 30টা প্রশ্ন থাকে, সেটা 1 নাম্বারের হয় এবং এর নেগেটিভ মার্ক থাকে 1/4, মানে মোটামুটি 3 থেকে 4টা প্রশ্ন যদি ভুল হয় তাহলে 1 নাম্বার কাটবে। ঠিক আছে, তো এখন এই পরীক্ষাটা গুরুত্বপূর্ণ এই জন্যই যে এখানে নেগেটিভ মার্কিং থাকে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং থাকলে কিন্তু আমরা আন্দাজে যে কোনো প্রশ্নের উত্তর করে আসতে পারি না। তার জন্য ছাত্রছাত্রীদিকে কি করতে হয়, যে একটু ভাবনা চিন্তা করে আনসার করতে হয়। কিন্তু আরেকটা জিনিস, যে এখানে এইটার কিন্তু 1 মার্কস থাকে। একটু পরে আমরা যখন ক্যাটাগরি 2 দেখব, সেখানে যেটা 31 থেকে 40, সেখানে ক্যাটাগরি 2 তে যে প্রশ্নগুলো থাকে তারা 2টো করে মার্কস কন্টেন করে, বাট সেখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তো এইটা একটা সুবিধাও আছে যে ওখানে তুমি যা খুশি করে আসতে পারো, বাট এখানে না। বেশ, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দেহের তাপমাত্রা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত কোথায়? ঠিক আছে, দা সেন্টার অফ বডি টেম্পারেচার কন্ট্রোল ইজ লোকেটেড ইন, কোথায় না আমরা জানি এটা হাইপোথ্যালামাস। ঠিক আছে, হাইপোথ্যালামাসে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়ে থাকে। ঠিক আছে, আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্র হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে প্রথমে থ্যালামাস থাকে, আর থ্যালামাসের নিচে যে অংশটা সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, তো সেইখানে হয়ে থাকে। ঠিক আছে, যারা করেছো তাদের এই নাম্বারটা পাবে। নেক্সট প্রশ্ন, আচ্ছা আমি যেটা বলছিলাম যে দেখো এই যে প্রথম প্রশ্নটা, এটা কিন্তু খুব সিম্পল প্রশ্নের মধ্যেই। ঠিক আছে, যেখানে মস্তিষ্ক এবং নার্ভ জায়গাটা আছে ক্লাস 10-এ, সেখানে কিন্তু তুমি এই জায়গাটা আরামসে এখানে কিন্তু আনসার করতে পারবে। ঠিক আছে, এইটা কিন্তু খুব জটিল প্রশ্ন নয়। বেশ, আমরা পরের প্রশ্নে চলে আসবো। ইন অ্যান অটোসোমাল রিসেসিভ ইনহেরিটেন্স প্যাটার্ন, if both parents are asymptomatic carriers, ঠিক আছে, what is the probability that their children will manifest the disorder? একটি অটোজোমীয় প্রচ্ছন্নরূপ। এখানে অটোজোমীয় মানে দেহকোষ বলেছে, মানে জনন কোষ নয়। আর যেহেতু দেহকোষ বলেছে, আমরা এ ক্যাপিটাল এ স্মল এ দেখো প্রশ্ন নিজের থেকেই দিয়ে দিয়েছে। কিছু কিছু প্রশ্ন হিন্টস দিয়ে দেয় যাতে তুমি সেটা ধরে অ্যান্সার অবধি পৌঁছাতে পারো। তাহলে এখানে বলেছে মাতা এবং পিতা উভয় উপসর্গবিহীন বাহক, তাদের কোনো উপসর্গ নেই, তারা হচ্ছে বাহক। ঠিক আছে, তার মানে তাদের মধ্যে ওই জিনটা রয়েছে। তাহলে যদি ক্যাপিটাল এ জিন হয় বা স্মল এ, এই দুটো জিন আছে, তার মধ্যে কোনো একটা জিন হচ্ছে যেটা রিসেসিভ হবে, সেইটাই হচ্ছে তাদের কি রোগটার জন্য দায়ী। এখন প্রশ্নের উত্তর কি চাইছে, তবে তাদের মধ্যে সন্তানদের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা কত? তো আমাকে এই অঙ্কটা করতে হবে, জেনেটিক্সের এই অঙ্কটা। এটা যদি মা হয় আর এটা যদি বাবা হয়, ধরো লেটস সাপোজ মায়ের জিন আমি গ্যামেট দেখলাম, বাবারও গ্যামেট দেখলাম, তো তাদের মধ্যে, ঠিক আছে, এ ক্যাপিটাল এ স্মল এ, ঠিক আছে, আবার ক্যাপিটাল এ স্মল এ আর স্মল এ। তাহলে দেখো ক্যাপিটাল এ স্মল এ মানে তো এটা বাহক দুটো পাচ্ছি, তার মানে এটা 25 + 25, মানে এটা 50% হওয়ার চান্স আছে, 50% হওয়ার চান্স আছে। আর একদমই বাহক না, কিছুই না, রোগ জীবাণু নেই, সেটা 25%। তবে দেখো দুটো স্মল এ যেহেতু আছে 25%, এদের কিন্তু রোগ হওয়ার চান্স আছে। কেন কি, যেহেতু অটোজোমাল রিসেসিভ বলে দিয়েছে। অটোজোমাল মানে দেহকোষ এবং রিসেসিভ মানে স্মল এ। তাহলে এখানের আনসার আমরা বুদ্ধি খাটিয়ে কোনটা করব, যে 25%, এইটা হবে আনসার। যে সন্তানদের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা কত? প্রশ্নটা যখনই তোমরা বাংলায় পড়েছো তোমাদের একটু সমস্যা হয়েছে আমি জানি, বাট দেখো আমি যতবার তোমাদের পড়িয়েছি আমি কিন্তু বারবার বলেছি জেনেটিক্স থেকে এই ধরনের প্রশ্ন আসে। এএনএম জিএনএম কোনো বাচ্চাদের একদমই ক্লাস 10 লেভেলের প্রশ্ন দেয় না, ওটা 11-12 স্ট্যান্ডার্ডের প্রশ্নটাকে
মেনটেন করার চেষ্টা করে। যাই হোক, আমার মতে এখনো অবধি মানে খুব সহজ যেটা আগের বছর দিয়ে দিয়েছিল সেইটাও না, আবার খুব কঠিনও কিন্তু নয়। এই স্ট্যান্ডার্ডটা কিন্তু শুরু থেকেই আছে, যদি কেউ একদম 2021 থেকে প্রশ্ন স্টাডি করো তো দেখতে পাবে। যাই হোক, চলো নেক্সট প্রশ্ন দেখে নি। 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি এক প্রকার সংক্রামক রোগ? মাইন্ড, সংক্রামক রোগ মানে ইনফেকশন, which one which of the following is a communicable disease, যেটা ছড়ানোর চান্স আছে। দেখো ডায়াবেটিস ইনসুলিন সিক্রেশন না হলে হয়ে থাকে, তো ছড়ানোর কোনো ব্যাপার নাই। ক্যান্সারও তাই, ঠিক আছে, ক্যান্সার হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সেল সেটা ক্যান্সার সেলে পরিণত হয়ে যায়। আরেকটা যেটা রয়েছে উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন, এটাও কিন্তু পার্সনের নিজস্ব একটা ব্যাপার, সেটা ছড়াবে না। মা বাবার থাকলেই যে আমার হবে তার কোনো, বা আরো প্রতিবেশীর হবে তা কিন্তু নয়। একমাত্র টিউবারকুলোসিস বা টিবি, যেটাকে আমরা যক্ষা বলি, দেখো যার প্রশ্ন সে কিন্তু এটাতে পয়েন্ট করেছে, মানে সে করে এসছে এটা, সেইখানে কিন্তু আনসারটা যক্ষা হবে। ঠিক আছে, টিবি এমন একটা রোগ যেটা কাশি সর্দির মাধ্যমে কিন্তু ছড়ায়। ঠিক আছে, তো এইটা একটা সংক্রমণযোগ্য। টিউবারকিউলোসিস যে ব্যাকটেরিয়ার দ্বারা এটা কিন্তু ছড়ায়। আচ্ছা, বাদুড়ের দ্বারা পরাগযোগ ঘটাকে কি বলে? ঠিক আছে, বাদুড়ের দ্বারা যে পরাগযোগ হয়ে থাকে সেইটাকে বলা হয় কিরোপটেরোফাইল। ঠিক আছে, তাহলে কটা আছে? এন্টেমোফাইল, আর আছে অর্নিথোফাইল, আর আছে চিরোপটেরোফাইল, আর একটা আছে মেলাকোফিল। ঠিক আছে, তো এইটা হবে আনসার, চিরোপটেরোফিল। নেক্সট চলে আসো রাসায়নিক ভাবে ইনসুলিন। দেখো এই প্রশ্নগুলো তুমি ক্লাস 10 এর বইটা, আমি বলছি 11-12, বাট তোমাকে পড়তে 9-10, আমি বারবার বলেছি 9-10 এর বইটা যদি কারো ঝরঝরে মুখস্থ থাকে, 9-10 এর বায়োলজি বইটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো অনায়াসে দিয়ে আসবে। ঠিক আছে, এইটা তুমি বই খুলবে দেখবে এই প্রশ্নটা আছে। ঠিক আছে, ইনসুলিন ইজ এ কেমিক্যালি, রাসায়নিক ভাবে ইনসুলিন কি না? আমরা সবাই জানি ইনসুলিন হচ্ছে একটা প্রোটিন। ঠিক আছে, ইনজেকশনের মাধ্যমে যখন দেয় আমরা জানি প্রোটিন দেয়। ইনসুলিন প্রোটিনটা তৈরি হতে চায় না আমাদের শরীরে, তার জন্য আমাদের ব্লাড সুগার লেভেল হাই আপ ডাউন করে। তো তো এইগুলো খুব বেসিক প্রশ্ন, এইগুলো খুব স্ট্যান্ডার্ড না, বাট ওই যে স্টুডেন্ট যখন পরীক্ষার হলে পড়ে আর ধরো ওই যে না বুঝে মুখস্থ করে চলে গেছে, কোনো একটা কোনো নির্দিষ্ট কোনো ইনস্টিটিউশনের প্রশ্নপত্র পেয়েছে এবং সেই 100টা প্রশ্ন দিয়েছে, বলেছে 1000 বা 100টা প্রশ্ন এটা মুখস্থ করে চলে যাবি, এখানে পেয়ে যাবি, এইরকম ভাবে করলে জিএনএম ক্যারেক্ট করা খুব কঠিন। সেখানে আমাকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোমাকে পড়তে হবে, জানতে হবে যে ইনসুলিন কি, কোন হরমোন কোথা থেকে, হরমোন চ্যাপ্টারে কিন্তু রয়েছে, যারা পড়েছো তারা করে এসছো আমি জানি। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিনথেটিক অক্সিন? সিনথেটিক মানে হচ্ছে কৃত্রিম অক্সিন, মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কে আমরা জানি ন্যাচারাল হরমোন, ন্যাচারাল অক্সিন, কিন্তু ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বাদ দিয়ে যারা আছে যেমন NaA, ঠিক আছে, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, সে হচ্ছে সিনথেটিক অক্সিন। এগুলো খুব বেস লেভেলের প্রশ্ন, খুব বেস লেভেলের, কিন্তু বেস লেভেলের হলেও যারা বুঝে না পড়েছে তাদের একটু অসুবিধা হওয়ারই কথা। যাই হোক, এই প্রশ্নটা নিশ্চয়ই তোমরা করে এসেছো। নেক্সট প্রশ্ন, আমরা 8 নম্বর প্রশ্ন দেখবো। ঠিক আছে, বলেছে এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস অকার্স ওয়েন। এই প্রশ্নটা কিন্তু ক্লাস 12 এর প্রশ্ন। ঠিক আছে, ক্লাস 9-10-10এও আছে, একটু আমি বুঝিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে এর একটা আলাদা করে ভিডিও আছে, যারা দেখেছো তারা হয়তো পেরেছো। তো বলছে যে এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হচ্ছে একটা ডিজিজ, যে একটা মা যখন প্রেগনেন্ট অবস্থায় থাকেন, ঠিক আছে, সেই সময় এই ডিজিজটা হয়ে থাকে। এটা ব্লাড গ্রুপ রিলেটেড ডিজিজ হয়ে থাকে, যে আমরা এই ভারতবর্ষ এবং আশেপাশের যে কন্টিনেন্ট রয়েছে সেখানে আমরা একটা এবি প্লাস, এ প্লাস, বি প্লাস, এ মাইনাস, বি মাইনাস, ও প্লাস মাইনাস বাদ দিয়েও আরেক ধরনের ব্লাড গ্রুপ পাওয়া গিয়েছিল বহুকাল আগে, সেটা হচ্ছে RH প্লাস বা মাইনাস। ঠিক আছে, যাদের মধ্যে RH প্রোটিনটা রয়েছে তারা RH প্লাস, আর যাদের মধ্যে নেই তাদেরকে মাইনাস বলতে বাধ্য। এখন কোন প্যারেন্টস এর, লেটস সাপোজ একটা মাদার আর একটা ফাদারের মধ্যে, লেটস সাপোজ মাদারের শরীরে RH নেই আর ফাদারের শরীরে RH আছে, কিন্তু তাদের যখন সন্তান হচ্ছে, ঠিক আছে, সন কিংবা ডটার হচ্ছে, বাধ্যতামূলক ভাবে সে কিন্তু সেই সন্তান সবসময় পজিটিভটাই নেবে। হ্যাঁ, অতএব সে বাচ্চা পজিটিভ হতে বাধ্য, সে RH পজিটিভ।
ঠিক আছে। তো এই ক্ষেত্রে মা হয়ে যাচ্ছে RH নেগেটিভ, সন্তান হয়ে যাচ্ছে RH পজিটিভ। প্রথম সন্তানের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, বাট যখন সেকেন্ড চাইল্ডটা হয় তখন মায়ের শরীরে এই RH পজিটিভের জন্য অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। এবং জানোই তোমরা ব্লাড গ্রুপ যারা পড়েছো যে যার শরীরে যে অ্যান্টিবডিটা, ধরো লেটস সাপোজ কে আমি এ পজিটিভ যদি হই, তা আমার শরীরে বি এর যে মানে বি আমার কাছে শত্রু, সেই রকমই হ্যাঁ, বা পজিটিভের কাছে নেগেটিভ, মানে যে ব্লাড গ্রুপটা আমি আছি সেইটা বাদ দিয়ে বাকি সবাই আমার কাছে শত্রু হয়ে যায়। তো সেই রকম ভাবে RH মাইনাসের ক্ষেত্রে তার সন্তান যদি পজিটিভ হয় তাকেও কিন্তু সে শত্রু রূপে দেখে। অতএব যেহেতু তার কাছে অ্যান্টিজেনটা নেই, তাই সেই অ্যান্টিজেনের অ্যান্টিবডি সে তৈরি করে বসে আছে, কারণ সে জানে যে ওই অ্যান্টিজেনটা আমার শরীরে এলে আমার ক্ষতি করে দেবে। বাট এই জন্য যখন প্রথম সন্তান থাকে তখন কিন্তু কিছু হয় না, মোটামুটি সেই পিরিয়ডটা তারা কমপ্লিট করে ফেলে। সেকেন্ড চাইল্ডের সময় এই মায়ের শরীরে কিন্তু ওই ফার্স্ট চাইল্ডের জন্যই RH পজিটিভের অ্যান্টিবডি তৈরি হতে থাকে, এবং সেকেন্ড চাইল্ডের সময় কিন্তু সেই অ্যান্টিবডি যেটা মায়ের শরীরে তৈরি হলো সেটা সেই সেকেন্ড চাইল্ডকে তার ব্লাড গ্রুপে যখনই অ্যাটাক করতে শুরু করে, এবং তার ফলে সেই শিশুটার ব্লাডে নানা রকম সমস্যা হতে পারে, এমনকি চাইল্ডের ডেথ পর্যন্ত হতে পারে। তো এইটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ঠিক আছে, এটা হচ্ছে ঘটনা। এবং এইটার অ্যান্সার কি হবে তাহলে বুঝতেই পেরে গেছো, মা যদি নেগেটিভ হয় আর শিশু যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে। আচ্ছা, এরকম প্রশ্ন হতে পারে যে যদি মা পজিটিভ হতো আর বাবা পজিটিভ হতো তাহলে সন্তান পজিটিভ হতো, মা যদি পজিটিভ হতো বাবা যদি নেগেটিভ হতো তাহলেও সন্তান পজিটিভ হতো। পজিটিভটা সবসময় সন্তানের কাছে আসবে, এখানে মা নেগেটিভ হয়ে গেলেই সমস্যা। which of the largest organ in human body, দেখো এইগুলো খুব কমন প্রশ্ন, যে শরীরের মধ্যে সব থেকে বড় অর্গান কে, তো স্কিনের থেকে বড় অর্গান তো আর নেই, লাংস হার্ট বাদ দিয়ে, স্কিন লিভার বাদ দিয়ে এই স্কিন আছে আমাদের সব থেকে বড় অর্গান, ঠিক আছে। এগুলো খুব কমন সেন্সের প্রশ্ন, ঠিক আছে। which of the মেন গ্যাস ফর ওজোন লেয়ার ডিপ্লেশন, ঠিক আছে, ওজোন লেয়ার ডিপ্লেশনের জন্য যেটা মেন গ্যাস হিসেবে ধরা হয় সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে আমরা গ্রিন হাউস গ্যাসও বলে থাকি, ঠিক আছে। ওজোন স্তর ক্ষয়ীভবনের মেন হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন আমরা দেখব। তাহলে কি দেখো, এতক্ষণ ধরে আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম ভীষণ কঠিন কোনোটা মনে হলো কি আমি জানি না। আমি বায়োলজি পার্টটা আমার এখনো অবধি আমার অ্যাজ এ টিচার আমি গত 2021 থেকে যতগুলো ব্যাচ হয়েছে পড়িয়েছি, ঠিক আছে, তো আমার এখনো অবধি মনে হচ্ছে না যে ভীষণ কঠিন কিছু। হ্যাঁ, স্ট্যান্ডার্ড চিরকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু মেনটেন করার চেষ্টা করে, ঠিক আছে। যেহেতু এনএম পরীক্ষাটা তার আন্ডারে হচ্ছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের আন্ডারে হচ্ছে, তার জন্য আমি শুরু থেকেই ছাত্রছাত্রীদের বলে আসছি, বিশেষ করে ছাত্রীদিকে, যে দেখো এই পরীক্ষা কিন্তু জলের মতন হবে না কোনোদিনই। বাট গত বছর হয়েছিল যে বায়োলজি পার্টটাতে জলের মতন প্রশ্ন দিয়ে দিয়েছিল ওরা, যাই হোক, কিন্তু আবার সে পুনরায় নিজের সম্মান নিয়ে ফিরে এসেছে। অতএব বায়োলজি পার্টটা একটু বুদ্ধিমানের মতন পড়াশোনা করতে হবে। নেক্সট প্রশ্ন, মানব দেহের লোহিত রক্তকণিকা বা আরবিসি, এটা খুব কমন প্রশ্ন, যে কোনো কোচিং ইনস্টিটিউশনে যাবে দেখবে ওই লম্বা যে ওরা একটা ফর্দ দেয় সেখানে কিন্তু এই প্রশ্নটা থাকে 120টা। বারবার বলছি বুঝে পড়তে হবে, যেখানে খুশি পড়ো, বুঝে পড়ো, আর 9, 10 এর বইটাকে ধর্মগ্রন্থ ভেবে মুখস্থ করে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখবো, ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন, যে বলেছে জন্মের আগে, কি বলেছে, জন্মের আগে হ্যাঁ, জন্মের আগে একটি বা উভয় শুক্রাশয়, শুক্রথলি, একটা পুরুষের ক্ষেত্রে, একটা পুরুষ শিশুর ক্ষেত্রে আমরা জানি যে শুক্রাশয় যেটা, ঠিক আছে, শুক্রাশয় শরীরের সাথেই লেগে থাকে, কিন্তু জন্মের ঠিক আগেটাতে সে শরীর থেকে আলাদা হয়ে নিচে, শরীর থেকে নিচে মানে আমাদের দেহে থেকে বেরিয়ে যায়, ঠিক আছে। তার কারণ আমরা জানি যে টেম্পারেচারের জন্য, শরীরের বডি টেম্পারেচার এত হাই থাকে, তার জন্য মেল টেস্টিস সবসময় শরীর থেকে আলাদা হয়ে থাকে। যাই হোক, তো এখানে বলছে অনেক ক্ষেত্রে কিন্তু লেগেই থাকে, ঠিক আছে, চামড়ার সাথে অ্যাটাচড হয়ে থাকে, এটা এক ধরনের রোগ বলতে পারি, ঠিক আছে, ডিজিজ বলতে পারি। এই রোগটারই নাম জিজ্ঞেস করেছে, ঠিক আছে। জন্মের সাথে কি বলেছে, জন্মের আগে বা উভয় শুক্রাশয় থলিতে অধগমন না হওয়ার ফলে যে রোগটি হয় সেটাকে ক্রিপ্টোক্রিডিজম বলা হয়, ঠিক আছে। হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য কন্ডিশন
where one or both testes fail to descend into the scrotum before birth, মানে টেস্টিস যখন আলাদা হতে পারছে না, ঠিক আছে, এইটা হবে বি হবে আনসার। ঠিক আছে, তো এইগুলো এই প্রশ্নগুলো দেখো 11-12 এর বই একটু আধটু পড়লে বা মাধ্যমিকের বই একদম ঝাড়া মুখস্থ করলে কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। 13 নম্বর প্রশ্নে দেখবো C3 উদ্ভিদ। ঠিক আছে, 13 নম্বর প্রশ্নে দেখবো C3 উদ্ভিদ, C3 উদ্ভিদ সালোক সংশ্লেষীয় কার্বক্সিলেশনের ফলে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি কি? না, 13 নম্বর প্রশ্নের উত্তর হবে প্রথম স্থায়ী যৌগটি হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। প্রথম স্থায়ী যৌগটি হয়েছিল ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, তো এইগুলো ছিল মাধ্যমিকে, তোমার মাধ্যমিকের বইয়ে তুমি এইগুলো পাবে। ঠিক আছে, হয়তো এখানে C3 তোমাকে অত বিস্তারিত করে পড়ানো হয়নি 10 এর বইয়ে, বাট 11-এ যখন তুমি পড়বে তখন এটা প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে বিস্তারিত পড়ানো হবে। ওই জন্যই তোমাকে 11-12 এর বইগুলো একটু, তুমি যেমনই আর্টসের স্টুডেন্ট হও সায়েন্সের স্টুডেন্ট হও, তোমাকে একটু পড়লে এই জিনিসগুলো আরো বেশি ইজি লাগে। আদারওয়াইজ ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা তুমি মাধ্যমিকের বই পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন বলছে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? না, আমরা জানি যে বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। ঠিক আছে, বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। নেক্সট প্রশ্ন, which of the following disease is not transmitted by female Aedes mosquito? নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি স্ত্রী অ্যাডিস মশা বাহিত নয়? ঠিক আছে, বাহিত নয়। তো দেখো, স্ত্রী অ্যাডিস মশা দ্বারা যেটা বাহিত নয় সেটা হচ্ছে ডেঙ্গু হবে না। ঠিক আছে, জাপানিজ এনসেফালাইটিস হবে না। ঠিক আছে, চিকেনগুনিয়া হবে না। তাহলে রইল বাকি লিমফ্যাটিক গোদজে। ঠিক আছে, লিমফ্যাটিক ফাইলেরিস, সেই রোগটাই বাকি রইল, তাহলে ডি হবে আনসার। নেক্সট চলে আসো, বাকিগুলো কিন্তু মশা দ্বারা বাহিত রোগ। ঠিক আছে, বাকি এ বি সি যে তিনটা আমরা পড়লাম। নেক্সট চলে আসো, সন্ধান প্রক্রিয়ায় পাইরুভেট থেকে উদ্ভূত অন্তিম উপাজাত বস্তুটি কি কি? মানে সন্ধান প্রক্রিয়া যখন হচ্ছে ফার্মেন্টেশন। ঠিক আছে, হোয়াট আর দা প্রোডাক্ট অফ পাইরুভেট ডিউরিং ফার্মেন্টেশন? পাইরুভেট থেকে একটা হয় ক্রেবস চক্র, একটা হয় সন্ধান প্রক্রিয়া। তো সেই সন্ধান প্রক্রিয়ায় যেটা তৈরি হয় অ্যাট লাস্ট সেটা হচ্ছে আমাদের কি তৈরি হয় না, ওই যে মদ জাতীয় জিনিস, মানে অ্যালকোহল জাতীয় জিনিস, ইথানল তৈরি হয় আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে ইথানল আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে থাকে। ঠিক আছে, ইথানল আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে থাকে। চলে আসবো 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন দেখবো যে দেখো এই সন্ধান প্রক্রিয়া কিন্তু সালোক সংশ্লেষ যে শ্বসন পার্টটা রয়েছে সেখানে কিন্তু কোষীয় শোষণের মধ্যে তুমি যখন পড়বে সেখানে আছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি আছে। নেক্সট প্রশ্ন, কেমিওসমেটিক তত্ত্ব জড়িত কিসের সাথে? না, কেমিওসমেটিক থিওরি ইজ অ্যাসোসিয়েটেড উইথ এটিপি সংশ্লেষ। ঠিক আছে, এটা এটিপি সংশ্লেষের সাথে যুক্ত। বেশ, নেক্সট প্রশ্ন, শীতলতা। ঠিক আছে, শীতলতা প্রয়োগের মাধ্যমে পুষ্পোদ্গম ত্বরান্বিত করা, মানে এটাকে ভার্নালাইজেশন বলে এই পদ্ধতিটাকে। ঠিক আছে, আমি যারা আমার কাছে পড়েছো তারা জানো যে ভার্নালাইজেশন হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে গম জাতীয় যেসব শস্য যারা সাধারণত নর্মাল টেম্পারেচারে তারা জার্মিনেট হতে চায় না, তাদেরকে স্পেসিফিক টাইমে যদি কম টেম্পারেচারে দিই, তাদের ওই যে লং ডিউরেশন 2 মাস 3 মাস লাগে তাদের জার্মিনেট করতে, সেই সময়টা কম হয়ে যায়। নিয়ে -4 ডিগ্রি থেকে 5-6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেই বীজকে যদি আমরা রাখি তাহলে জার্মিনেশন হয়ে যায়। ঠিক আছে, সেই জিনিসটাকে ভার্নালাইজেশন বলে। চলো প্রশ্নটা পড়ি। শীতলতা প্রয়োগের মাধ্যমে পুষ্পোদ্গম ত্বরান্বিত করা। Acceleration of flowering by chilling or cold treatment is known as vernalization. ঠিক আছে, জাস্ট এই ওয়ার্ডটা জানলেই হবে এবং সামান্য কনসেপ্ট। আমি বারবার বলছি কনসেপ্টের উপর বেস করে কিন্তু সমস্ত কিছুটাই দাঁড়িয়ে। ঠিক আছে, বেশ, এবারে চলে আসো 19 নম্বর প্রশ্ন। ঠিক আছে, শিশুদের ব্লু বেবি সিনড্রোম, এইটা অনেকদিন আগে আরেকবার পরীক্ষাতে এসেছিল, এমনকি এসএসসি, ঠিক আছে, এসএলএসটি যেটা ফার্স্ট এসএলএসটি, তো এই প্রশ্নটা এসেছিল। এইটা সেটাও এসেছিল, আমি কত সাল মনে পড়ছে না, বাট এইটার একটা আমি আমার চ্যানেলে একটা শর্ট ভিডিওতেও আমি এটা করেছি, তাই মনে পড়ে গেল। ঠিক আছে, তাহলে 19 নম্বর প্রশ্ন,
এর যে উত্তর হবে, প্রশ্নটা হচ্ছে শিশুদের ব্লু বেবি সিনড্রোম হওয়ার কারণ হলো পানীয় জলে অতিরিক্ত কোনো একটা এই ফ্লোরাইড, নাইট্রেট, আর্সেনিক আর সীসার মধ্যে, বাট এখানে নাইট্রেট হচ্ছে সেই মেন কালপ্রিট। নাইট্রেট বেশি হয়ে গেলে বাচ্চাটা নীল রঙের হয়ে যায়, তার জন্য এটাকে ব্লু বেবি সিনড্রোম বলা হয়। ঠিক আছে, বেশ। 20 নম্বর প্রশ্ন, পাখিদের সিরিংস এর কাজ কি? পাখিদের সিরিংস এর কাজ হচ্ছে না পাচন, শব্দ উৎপাদন, শ্বসন না উড়ান? না, এদের কাজ হচ্ছে সাউন্ড প্রোডাকশন বা শ্বসন, সরি, শব্দ উৎপাদন করা। ঠিক আছে, সিরিং থেকে শব্দ উৎপাদন হয়। নেক্সট আসছে ফসিল আর জেনারেলি ফাউন্ড ইন, জীবাশ্ম মূলত পাওয়া যায় কোথায়? না, জীবাশ্ম মূলত পাওয়া যায় সেডিমেন্টারি রকসে। কোথায় পাওয়া যায়? সেডিমেন্টারি রকসে, পাললিক শিলাতে আমরা জীবাশ্ম দেখতে পাবো। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসি। 22 নম্বর, এই প্রশ্নটা একটু, এই জীবাশ্ম এই প্রশ্নটা আমি মনে পড়ছে না, হয়তো মাধ্যমিকের বইয়ে আছে, বাট খুব ফসিল জায়গাটা খুব ডেপথে নেই 9, 10 এর বইয়ে। ঠিক আছে, সো এই প্রশ্নটা হয়তো তোমরা অনেকে আটকাবে। আর 20 নম্বর প্রশ্নটা তো আটকাবার কথা, 19 নম্বর প্রশ্নটা তো আটকাবার কথা, বাট এই পোর্শনটা আছে বইয়ে আছে, এটা আমি জানি যে এই আর্সেনিক দূষণের ফলে কি হয়, ফ্লোরাইডের ফলে কি হয়, সীসার ফলে কি হয়। নাইট্রেটটা হয়তো স্পেসিফিক ভাবে নেই, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট পোর্শনটা আছে। নিম্নোক্ত যে হরমোনটি হৃদস্পন্দনকে উদ্দীপিত করে সেটি কি? হার্টবিটকে। ঠিক আছে, দা হরমোন দ্যাট স্টিমিউলেট হার্টবিট, ঠিক আছে, সেটা হচ্ছে থাইরক্সিন হরমোন। ঠিক আছে, থাইরক্সিন হরমোন। এছাড়া রয়েছে গ্যাস্ট্রিন, গ্লুকাগন, ইনসুলিন। ইনসুলিন তো তোমরা জানো যে সুগারকে ব্লাড থেকে সেল অবধি পৌঁছাতে সাহায্য করে। নেক্সট, ক্রোমাটিন ইজ মেড আপ অফ। ঠিক আছে, ক্রোমাটিন কি দিয়ে তৈরি হয়ে থাকে? ঠিক আছে, ক্রোমাটিন তৈরি হয়ে থাকে সাধারণত ডিএনএ আর প্রোটিন দিয়ে তৈরি হয়ে থাকে ক্রোমাটিন। ঠিক আছে, ডিএনএ থাকে, ক্রোমাটিনের মধ্যে ডিএনএ আর প্রোটিন। কোন প্রোটিন থাকে গো? হিস্টোন প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন থাকে ক্রোমাটিনের মধ্যে। তাহলে ডিএনএ এভাবে থাকে। ঠিক আছে, ডিএনএ থাকে, আর ডিএনএ এর গায়ে গায়ে কি থাকে? অক্টামার, হিস্টোন অক্টামার থাকে। মনে আছে কিনা ভুলে গেছো তোমরা, কে জানে। ঠিক আছে, তো হিস্টোন অক্টামার এইভাবে, হিস্টোন এইটার গায়ে এটা গিয়ে এরকম করে ক্রোমাটিন তৈরি করে, ক্রোমাটিন জালিকা। তাহলে দ্য আনসার ইজ, আমাদের 23 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, 23 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডিএনএ এবং প্রোটিন। ঠিক আছে, ডিএনএ এবং প্রোটিন। আচ্ছা, 24 নম্বর প্রশ্ন চলে যাচ্ছে, নিম্নলিখিত কোন মাইক্রোনিউট্রিয়েন্ট যুগ্মটি নাইট্রোজেন স্থিতিকরণে প্রয়োজন হয়? ঠিক আছে, তাহলে কে নাইট্রোজেন স্থিতিকরণে সবথেকে বেশি সাহায্য করে? মলিবডেনাম এবং কোবাল্ট। ঠিক আছে, মলিবডেনাম এবং কোবাল্ট। ঠিক আছে, নাইট্রোজেন ফিক্সেসের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নোক্ত কোনটি কাশি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে? নিম্নোক্ত কোনটি কাশি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে? না, মেডুলা অবলাঙ্গা। ঠিক আছে, মেডুলা অবলাঙ্গা কাশি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 26 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব, দ্বিতীয় হৃদধ্বনি ডাব উৎপন্ন হয় কোথা থেকে? না, দ্বিতীয় হৃদধ্বনি ডাব উৎপন্ন হয়, ঠিক আছে, যখন ক্লোজিং অফ সেমি লুনার ভালভ। ঠিক আছে, যখন ক্লোজিং অফ সেমি লুনার ভালভ অর্থাৎ অর্ধচন্দ্রাকার কপাটিকাটি যখন বন্ধ হয়ে যায় তখন লাভ ডাব, ঠিক আছে, লাভ ডাব, ডাব সাউন্ডটা তখন তৈরি হয়। মানব হৃৎপিণ্ডের স্বাভাবিক, মানব হৃৎপিণ্ডের স্বাভাবিক প্রকৃতির পেসমেকার কাকে বলা হয়? স্বাভাবিকভাবে পেসমেকার এসএ নোডকে বলা হয়। ঠিক আছে, এসএ নোড। হার্ট, আমি অনলাইন ক্লাসে এই জিনিসগুলো বহুবার, যখন আমি অনলাইন ক্লাস নিতাম, যদিও এই বছর নিইনি, বাট এই জিনিসগুলো আমি অনেকবার আলোচনা করি। এইরকম জায়গায়, হার্টের এরকম জায়গায় এসএ নোড থাকতো যে নিজেই নিজেকে স্টিমুলেট করতে পারে, নিজেই উদ্দীপিত হয়। ঠিক আছে, যাই হোক, এসএ নোড। নেক্সট, নিম্নলিখিত যে ধরনের উদ্ভিদ দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে, ঠিক আছে, যাদের ক্ষেত্রে দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে তারা হচ্ছে ক্যাম্প প্ল্যান্ট। ঠিক আছে, নেক্সট আমরা দেখতে পাবো 29 নম্বর প্রশ্ন, যদি একজন মহিলা থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিক বৃদ্ধি পায় তবে তার দেহের কোন খনিজের অভাবে? দেখো, এই জিনিসগুলো খুব কমন প্রশ্ন। ঠিক আছে, যেমন 3-4টা আমি দেখলাম কমন প্রশ্ন, যেটা আমরা কথা বলতে বলতে ব্যবহার করি, সেই ধরনের প্রশ্ন আছে। ঠিক আছে, এবার আমরা 30 নম্বর প্রশ্ন দেখব, যে যখন বৃক্ক গ্লুকোজ পুনঃশোষণে অক্ষম হয়, বৃক্ক মানে কিডনি যখন
গ্লুকোজকে অ্যাবজর্ব করতে পারছে না, তখন গ্লুকোজ মূত্রের মাধ্যমে নির্গত হয়ে যায়, ঠিক আছে। তখন মানে কিডনি আইসোলেট করতে পারছে না যে এইটা গ্লুকোজ, এটাকে নেওয়া চলবে না, ইউরিনে দেওয়া চলবে না, আবার ব্লাডে পাঠানো, এই কাজটা যখন পারে না তখন সে ইউরিনের সাথে সাথেই গ্লুকোজকে নিয়ে চলে আসে। তো এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা যখন হয় তখন কি হয়, ইউরিনের সাথে গ্লুকোজ বেরিয়ে যায়। তো এটা, এই রোগটাকে বলা হয় গ্লুকোসুরিয়া, ঠিক আছে, বা গ্লাইকোসুরিয়া, ঠিক আছে। তো এই ভিডিওতে আমি এই ফার্স্ট পার্টটা আলোচনা করলাম, ঠিক আছে, 1 থেকে 30, ঠিক আছে। কোনো প্রশ্ন যদি কোনো ডাউট থাকে আলোচনার মাধ্যমে পরে কমেন্টে দিয়ে আমি সেইটাকে আবার দেখবো। আমি এমনিতেও মোটামুটি একটা দেখে আনসার গুলো তোমাদের সাথে আলোচনা করলাম, মেবি একটা দুটো চেঞ্জও হতে পারে। যাই হোক, তোমরা, আশা করছি তোমরা ভালো পরীক্ষা দিয়েছো। প্রশ্ন স্ট্যান্ডার্ড, বাট যথেষ্ট স্ট্যান্ডার্ড নয়, ঠিক আছে, মানে যে কোনো স্টুডেন্ট এই পরীক্ষায় কিন্তু পাস মার্ক নিয়ে আসতে পারবে। বাট এখানে পাস মার্ক তো ম্যাটার করে না, এখানে কাট অফ ম্যাটার করে, ঠিক আছে। তো যাদের খুব ভালো হয়েছে তারা একটু দেখে নাও কত হচ্ছে, আর যারা একটু ডাউট আছে তারা আবার পড়াশোনা শুরু করে দাও। আমি বারবার সবাইকে এটাই বলি, আবার এটাই বলছি। আর আর আরেকটা নেক্সট ভিডিও আসছে, এর সেকেন্ড পার্টটা, মানে 31 নাম্বার থেকে 40 নাম্বার, যেখানে ওই প্রশ্নগুলো বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে। ততক্ষণ অবধি পড়াশোনা করতে